আমি আজকে তোমাকে আমি তোমাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আন্তরিকভাবে প্রথমে দুঃখ জানাই, কারণ হচ্ছে আমাদের ত্রুটিজনক কারণে, অর্থাৎ আমাদের যে সবকিছু মিলে হচ্ছে ভিডিও আসতেছিল না, যার কারণে আমাদের এই যে লাইভটা একটু দেরি হলো। আমাদের ঠিক রাইট টাইমে আসতাম, বাট আমাদের সকল সেটআপ গুলো একটু ঝামেলা হয়ে যাচ্ছিল, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আজকে আমরা কথা বলবো হচ্ছে, আমাদের সকলে একটু দেখার চেষ্টা করি, সকলে যদি একটু কথা বলি, যে আজকে কথা বলবো আমরা রেনেসাঁ নিয়ে। ওকে, আমরা কথা বলবো আজকে হচ্ছে রেনেসাঁ নিয়ে, অর্থাৎ রেনেসাঁর পার্টটা নিয়ে আলোচনা করব, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পিরিয়ড। এই পিরিয়ডে একদম এখান থেকে মাস্ট বি প্রশ্ন আসবে, মানে অন্যান্য পিরিয়ড থেকে তো প্রশ্ন, মানে গতকালকে যে পিরিয়ডটা পড়িয়েছি ওটার থেকে গতানুগতিক এবং অনেক অনেক ইম্পর্টেন্ট আজকের টপিকে। সো আজকের টপিককে আমরা একটু মনোযোগ দিব, এবং ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছি কিনা এটা একটু কমেন্ট করে জানাবো। সকলে একটু খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যায়, আমরা সকলেই। আচ্ছা, আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমাদের এই রেনেসাঁর যে বিষয়টি, এই পার্টটি একটু ভালো মতো মনে রাখতে হবে, যে আসলে রেনেসাঁ হচ্ছে কত সাল থেকে মূলত এই পিরিয়ডটা শুরু হয়। এটা হচ্ছে 1500 থেকে মূলত হচ্ছে পিরিয়ডটা শুরু হয়। এই 1500 থেকে পিরিয়ডটা শুরু হয়, এবং 1558 এবং আরো সামথিং আমরা যদি একটু বলি, আমরা ধীরে ধীরে দেখবো যে এই রেনেসাঁ মূলত শুরু হয় কখন। এই রেনেসাঁ মূলত শুরু হয় হচ্ছে কনস্ট্যান্টলি, বলছে কনস্টান্টিনোপলের পতনের পরে 1453 সালে, কত সালে? 1453 সালে মূলত আমাদের এই রেনেসাঁর শুরু হয়। এটা তখন কোন সময় শুরু হয়? এটা শুরু হয় মূলত হচ্ছে ইতালির ফ্লোরেন্সে 1453 সালে মূলত রেনেসাঁর হচ্ছে শুরু হয়। বাট এক্স্যাক্টলি রেনেসাঁ শুরু হয় মূলত কত সাল থেকে? 1500 থেকে। মেইনলি ইংল্যান্ডের রেনেসাঁ শুরু হচ্ছে 1500 সাল থেকে। তাহলে আমরা এখানে কি বললাম, যে আমাদের কি কনস্টান্টিনোপলের পতনের পর 1453 সালে ইতালিতে শুরু হয়। কোথায় শুরু হয়? ইতালির ফ্লোরেন্সে শুরু হয় 1453 সালে। বাট এটার শেষ হয় মূলত, এটা হচ্ছে ইংল্যান্ডে 1500 সালে। কি বললাম? ইংল্যান্ডের 1500 সালে মূলত এর রেনেসাঁর মূলত শুরু হয় হচ্ছে কত সাল থেকে? ইংল্যান্ডে 1500 সাল থেকে। এখন এই রেনেসাঁ হচ্ছে মূলত, আমরা যদি একটু খেয়াল করি, এই রেনেসাঁর মূলত হচ্ছে একটা ফ্রেঞ্চ শব্দ। কোন শব্দ? এই রেনেসাঁ মূলত একটা ফ্রেঞ্চ শব্দ, যার অর্থ হচ্ছে পুনর্জাগরণ। এই রেনেসাঁর শব্দ অর্থ হচ্ছে কি? পুনর্জাগরণ, অর্থাৎ রিবার্থ অর রিভাইভাল অথবা রিজেনারেশন। তাহলে আমরা এখানে কি বললাম, যে রেনেসাঁর যদি অর্থ বলা হয়, রেনেসাঁ আসলে কি? অর্থাৎ যে অজানা বা অদেখা জিনিসকে জানাকে এই মূলত বলা হয় কি? রেনেসাঁ, অর্থাৎ পুনর্জন্ম, অর্থাৎ পুনর্জাগরণ অথবা রিজেনারেশন। এখন এই যে রেনেসাঁ শুরু যদি আমরা একটু দেখি, যে রেনেসাঁ মূলত শুরু হয় হচ্ছে কি? যে প্রিপারেশন শুরু হচ্ছে 1500 থেকে 1558 সালে। এই রেনেসাঁ মূলত শুরু হয় কত? 1500 থেকে 1558 সালে মূলত এই রেনেসাঁ শুরু হয়। বাট এটা হচ্ছে প্রস্তুতি পর্ব ছিল। তাহলে রেনেসাঁর প্রস্তুতি পর্ব ছিল 1500 থেকে 1558। তবে এই রেনেসাঁর প্রস্তুতি পর্ব থাকলেও কিন্তু রেনেসাঁর এক্স্যাক্টলি টাইম হচ্ছে কি? 1620 থেকে 1660, যাকে বলা হয় পুরিটান এজ অথবা রেনেসাঁস পিরিয়ড। এখন এই রেনেসাঁসের একমাত্র একটা ফিচার্স বা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে হিউম্যানিজম, অর্থাৎ হচ্ছে মানবতাবাদ।
তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, এখানে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পেলাম। এই তথ্যগুলো কিন্তু পরীক্ষায় আসে। প্রথম যে টপিকটি হচ্ছে যে রেনেসার আসলে যে প্রস্তুতি পর্ব কত ছিল, যে আমরা বলবো 1500 থেকে 1558। এটা কোথায় শুরু হয়েছিল? 1453 সালের কোথায়? ফ্লোরেন্সে, অর্থাৎ ইতালির ফ্লোরেন্সে এটা মূলত যাত্রা শুরু করেছিল। তবে ইংল্যান্ডের যাত্রা কোথায় ছিল? ইংল্যান্ডের যাত্রা ছিল 1500 সাল, ইংল্যান্ডের যাত্রা ছিল মূলত কত সালে? 1500 সালে। এবং এটা কার পতনের পরে মূলত শুরু হয়? বলছে কনস্টান্টিনোপলের পতনের পরে মূলত এটা শুরু হয়। অর্থাৎ রেনেসাঁর প্রস্তুতি পর্ব আমরা এই জায়গাগুলো থেকে মূলত আমরা যদি বিগত বছরগুলো প্রশ্নগুলো দেখি, এখান থেকে মোস্ট প্রশ্ন হয় এবং এই প্রশ্নগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। এরপর আমরা যদি একটু খেয়াল করি, আমরা পরের পার যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই রেনেসাঁর আরো কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এই বৈশিষ্ট্যগুলো মূলত দেখব। আমরা যদি এখানে মনে করি যে আসলে এই যে রেনেসাঁর ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ভালো মতো মনে রাখবো। আসলে রেনেসাঁর মূলত 4টি পর্ব, মূলত কয়টি পর্ব? মূলত হচ্ছে 4টি পর্ব। এখানে যে আমাদের যদি একটু ভালো মতো খেয়াল করি এবং এই সালগুলো মনে রাখা দরকার। অর্থাৎ রেনেসাঁর কয়টি পর্ব? মূলত হচ্ছে 4টি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় এবং এই সালগুলো মুখস্থ রাখবো। অর্থাৎ এলিজাবেথিয়ান, কি বললাম? এলিজাবেথিয়ান পিরিয়ড, তারপর হচ্ছে জ্যাকবন পিরিয়ড, তারপর হচ্ছে ক্যারোলিন পিরিয়ড, তারপর হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি এই রেনেসাঁকে 4টা পর্বে ভাগ করা যায়। অর্থাৎ এলিজাবেথিয়ান পিরিয়ড হচ্ছে 1558 থেকে 1603 সালে, এলিজাবেথিয়ান পিরিয়ড হচ্ছে 1558 থেকে 1603 সালে, জ্যাকবন পিরিয়ড হচ্ছে 1603 থেকে 1625 সালে, ক্যারোলিন এজ এটা হচ্ছে মূলত 1625 থেকে 1649 সালে, আর কমনওয়েলথ পিরিয়ড হচ্ছে 1649 থেকে 1660 সালে। এখন এই জায়গাটা আমরা যদি একটু বলি, এই ক্ষুদ্র 4টা অংশের প্রত্যেকটা সাল মেমোরাইজ করতে হবে। কেন মেমোরাইজ করতে হবে? কারণ এখান থেকে প্রশ্ন আসে এবং এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি শুরুর ক্লাসে দেখিয়েছিলাম যে মূলত কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? যে প্রিপারেশন ফর রেনেসাঁস, অর্থাৎ রেনেসাঁসের পর্বগুলো যদি একটু ভালো করে আলোচনা করি তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো। এলিজাবেথিয়ান পিরিয়ড 1558 থেকে 1603, জ্যাকবন পিরিয়ড 1603 থেকে 1625, ক্যারোলিন এজ 1625 থেকে 1649, কমনওয়েলথ পিরিয়ড 1649 থেকে 1660। তো আমরা যদি এইভাবে যদি একটু আলোচনা করে এই জিনিসগুলো যদি একটু পড়ানোর চেষ্টা করি তাহলে কিন্তু মনে রাখবো। তবে এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে। এই এলিজাবেথিয়ান পিরিয়ড যদি আমরা একটু বলি যে মনে রাখতে চাই, তাহলে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক শিখবো। একটু সকলে একটু খেয়াল করি। যদি আমরা একটু বলি যে এলিজার কাকু, আমরা কি বলি? এলিজা কাকু। একটু ভালো মতো খেয়াল করবো। এই টেকনিকটা হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ডের 4টা এজ যে মনে রাখবো, তাহলে আমরা কি করব? রেনেসাঁর পিরিয়ডের এলিজা কাকু। এখন এলিতে এলিজাবেথিয়ান, যাতে জ্যাকবন, অর্থাৎ এলিতে কি এলিজাবেথিয়ান, আর যাতে হচ্ছে কি জ্যাকবন, আর হচ্ছে ক্যাতে ক্যারোলিন, আর কোতে হচ্ছে কি কমনওয়েলথ। অর্থাৎ এলিজার কি এলিজার কাকু। আমরা এটা একটু জাস্ট মনে রাখবো। এলিজার কাকু যদি বলি তাহলে কিন্তু আমরা পিরিয়ড গুলো কিন্তু আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারবো। তাহলে এখন পর্যন্ত আমরা এখানে কি দেখতে পেলাম? সঞ্জয় সরকার লিখছে ভাই 19-20 এর ক্লাস কোথায়? 19-20 এর ক্লাস গ্রুপেই আছে, আর না হলে হয়তোবা ক্ষেত্র বিশেষে ভিডিওগুলো ডিলিট হতে পারে। বাট আমাদের গ্রামারের সকল ক্লাস নেওয়া হয়েছে। আর আমি একটু চেক দিব নি নেক্সট ক্লাস, অর্থাৎ আমি যে পরবর্তী ক্লাসগুলোতে আমি যখন দেখবো তখন আসলে কোন কোন ক্লাসগুলো নেই আমি চেক দিয়ে আমি বলে দেবো। অথবা ক্লাসের সিরিয়াল লিস্ট একটু ঝামেলা আছে, পার্থক্য এই জায়গায়। আচ্ছা, আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম যে বলছে এলিজার কাকু, এটা একটু ভালো করে দেখে নিব। তখন আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে একটু বুঝতে পারবো যে এই যে আমরা যদি একটু দেখি যে রেনেসাঁর প্রস্তুতি পূর্বে কিছু রাইটার ছিল। এই রাইটার গুলো আমরা একটু মনে রাখবো। জাস্ট রাইটার্স এর সাল মনে রাখার কোনো দরকার নাই, এগুলো জাস্ট নাম মনে রাখবো। শুধু সেগুলো নামগুলো দেখে যাব, নামগুলো
দেখে যাব, নামগুলো দেখে যাব। তো আমরা এই যে নামগুলো যদি বলি, স্যার থমাস মোর, স্যার ডেভিড বলছে লিন্ডসে, বলছে বিশপ বেল, তারপর হচ্ছে জন হেউড, তারপর নিকোলাস উডল, তারপর হচ্ছে হেনরি হাওয়ার্ড, তারপরে দ্য আর্ল অফ বলছে সারি, তারপর স্যার থমাস ওয়েট, তারপর যদি বলছে উইলিয়াম স্টিভেনসন। অর্থাৎ এই যে আমাদের প্রস্তুতি পূর্বে আবার কি বললাম, যে আমাদের যে রেনেসার যে প্রস্তুতি পূর্ব ছিল অর্থাৎ 1453 সাল থেকে, ওই প্রস্তুতি পূর্বে আমাদের কি এই রাইটার গুলো মূলত ছিল। এই রাইটার গুলো কি আমরা কি করব, এই রাইটার জাস্ট নামগুলো দেখে নেব, আর এখানে মূলত কোনো কাজ নাই। এরপরে আমরা যদি একটু আলোচনা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে রেনেসার কয়েকটি ফিচার্স মানে কয়েকটা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি মানবতাবাদ, বলছে মানবতাবাদ বা মানবপ্রেম অর্থাৎ হিউম্যানিজম। আমরা যদি বলি যে এই ফিচার্স অফ রেনেসান্স অর্থাৎ রেনেসান্সের কয়েকটা বৈশিষ্ট্য ছিল, এক নম্বর হচ্ছে কি নলেজ এন্ড লার্নিং অর্থাৎ জ্ঞান অর্জন এবং কি শেখা। তাহলে প্রথমটা কি ছিল, জ্ঞান অর্জন এবং শেখা। আরেকটা হচ্ছে ওয়েলথ এন্ড পাওয়ার অর্থাৎ সম্পদ এবং কি ক্ষমতা। তারপর হচ্ছে অ্যাডভান্সার হচ্ছে অভিযান, অ্যাডভান্সার হচ্ছে অভিযান। অ্যাডভান্সার হচ্ছে অভিযান। তারপর আমরা যদি বলি ওন কান্ট্রি, ওন কান্ট্রি বলতে আমরা কি বলি, যে আমরা ওন কান্ট্রি বলতে নিজস্ব দেশ। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। তারপর হচ্ছে হিউম্যানিজম, এটা হচ্ছে মানবপ্রেম বা মানবতাবাদ। বলছে লাভ ফর দা পাস্ট, বলছে অতীতকালের কি ভালোবাসা, কি বলছে লাভ ফর দা পাস্ট অতীতকালের ভালোবাসা। তো আমরা যদি এখানে একটু ভালো করে দেখি যে আমাদের যে ফিচার্স অফ রেনেসান্স, রেনেসান্সের কয়টা বৈশিষ্ট্য, নলেজ এবং লার্নিং, ওয়েলথ এন্ড পাওয়ার, অ্যাডভান্সার, ওন কান্ট্রি, বিউটি, হিউম্যানিজম, লাভ ফর দা পাস্ট। অর্থাৎ আমাদের যে রেনেসান্স যে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো, যে বৈশিষ্ট্যগুলো বারবার আমরা পরিলক্ষিত হয়েছে, আমরা কিন্তু এই জিনিসগুলো দেখবো, আমরা কিন্তু এই জিনিসগুলো এখান থেকে দেখে নিব। এরপর আমরা যদি একটু বলি, এখন আমরা একটু প্রশ্ন প্র্যাকটিস করব, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাব। বলছে দ্য বিগিনিং অফ দ্য রেনেসান্স মেবি, বলছে ট্রাক টু দ্য সিটি অফ। এখানে বলছে যে দ্য বিগিনিং অফ দ্য রেনেসান্স, বলছে রেনেসান্সের মূলত যাত্রা শুরু হয়েছিল কোথায় থেকে, আমরা একটু বলি। বলছে ভেনিস, লন্ডন, প্যারিস, আরেকটা দেখতে পাচ্ছি ফ্লোরেন্স। একটু আনসার করে, এটা আনসার কি হবে? ওকে, একটু কমেন্ট করি এটা আনসার কি হবে। এখানে বলছে কি যে রেনেসার মূলত কি দ্য বিগিনিং অফ দ্য রেনেসাস, রেনেসাসের যে শহর ছিল সেই শহরের যাত্রা কোথায় থেকে শুরু হয়েছিল, একদম শুরুর দিকে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা বলেছিলাম কি যে ফ্লোরেন্স, বলছে ফ্লোরেন্স কোথায়, ইতালিতে। আমরা কি বলছি, ইতালিতে। তারপর আমরা যদি একটু খেয়াল করি যে ফ্লোরেন্স এখানে হচ্ছে ইতালিতে, তারপর আমরা যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 1453 সালে কোন শহরে, সেটা হচ্ছে ফ্লোরেন্সে। কোন শহরে, সেটা হচ্ছে ফ্লোরেন্সে। এরপর আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি আশা কমেন্ট করছে ডি, বাকিরা অবশ্যই কমেন্ট করছে। ওকে, এরপরে আমরা যদি একটু খেয়াল করি, ভালো করে মনোযোগ দেই, আমাদের প্রথম প্রশ্নটি এখানে কি আছে, বলছে রেনেসাস মিন্স, অর্থাৎ আমরা শুরুর দিকে দেখিয়েছি যে আসলে রেনেসা অর্থটা কি। রেনেসা যে মিন্স এটা কি বলে, বলছে রিভাইভাল অফ লার্নিং, দ্য রিভাইভাল অফ হার্ড টাস্ক, দ্য রিভাইভাল অফ লাইফ, দ্য রিভাইভাল অফ নিউ কান্ট্রি। একটু সকলে একটু কমেন্ট করি।
আচ্ছা আমি আরেকটু ইজি করে দেই। রেনেসাঁস মিন্স দ্য রিভাইভাল অফ লার্নিং, বলছে শেখার কি পুনর্জাগরণ। দ্য রিভাইভাল অফ হার্ড টাস্ক, দ্য রিভাইভাল অফ লাইফ, জীবনের পুনর্জাগরণ। দ্য রিভাইভাল অফ নিউ কান্ট্রি। একটু কমেন্ট করি। এক্স্যাক্টলি রাইট, আমরা বলতে পারি দ্য রিভাইভাল অফ লার্নিং, দ্য রিভাইভাল অফ লার্নিং। এরপর আমরা যদি দেখি পরবর্তী আরেকটা প্রশ্ন দেখাবো, এখান থেকে মূলত যে ক্যাটাগরির প্রশ্ন হয় এখানে বলছে, ওকে এই প্রশ্নটা যদি আমরা একটু দেখি, ওকে পরবর্তীতে বলছে যে রেনেসাঁস অর্থ কি। এখানে আমাদের যদি একটু খেয়াল করি, আমাদের এখানে ফন্টটা ঠিক হয়নি, হ্যাঁ মিলতেছে না, যে রেনেসাঁস অর্থটা কি। বলছে রেনেসাঁস অর্থটা কি। আমরা যদি এখানে একটু ভালো করে বলি যে মৃত্যু, আমি একটু লিখে দিচ্ছি, নবজীবন, মৃত্যু, নবজীবন, বার্ধক্য, পৌরত্ব। একটু সকলে একটু কমেন্ট করি যে রেনেসাঁস অর্থ কি। বলছে মৃত্যু, বার্ধক্য, পৌরত্ব, নবজীবন। আচ্ছা সঞ্জয় সরকার, হ্যাঁ সঞ্জয় বলেন। এটার অ্যান্সার কি হবে, এটা একটু কমেন্ট করি ঝটপট। ঝটপট কমেন্ট করি আমরা সকলেই। আচ্ছা সঞ্জয় সরকার, আমি অলরেডি এটা অ্যান্সার দিয়েছি, লেকচার 19-20 নাই। এটা না থাকার কারণ আমি ঠিক বলতে পারতেছি না, কারণ প্রত্যেকটা ক্লাসই নেওয়া হয়েছে, বাট হয়তোবা সিরিয়াল মেনটেনে একটু ভুল আছে। আমি সেই জিনিসগুলো নেক্সট ক্লাসে দেখে আমি গ্রুপে একটা সিরিয়াল মেনটেন করে আপডেট পোস্ট দিয়ে দেব, বা যেটা পোস্ট করা আছে ওইটা আরো এডিটিং করে দিব, ঠিক আছে। লেকচার যে 19-20 নাই এটা আমি দেখে দেন জানাই দেব। আচ্ছা তো এটার যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলছে কি রেনেসাঁস এটা কি মূলত অর্থ কি, আমরা বলতে পারি নবজীবন, অর্থাৎ কয় নাম্বার অ্যান্সার হবে, 4 নাম্বার অ্যান্সার। এটা মৃত্যু হবে না, বার্ধক্য হবে না, পৌরত্ব হবে না, সেটা হচ্ছে কি নবজীবন, অর্থাৎ ডি নাম্বার অ্যান্সার। তো এটা হচ্ছে আমরা যদি একটু বলি, আমরা কথা বললাম এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে রেনেসাঁর যে পূর্ব প্রস্তুতি অর্থাৎ প্রিপারেশন ছিল, সেটা নিয়ে যে বিস্তারিত যে ইনফো গুলো লাগে বা যে ইনফরমেশন গুলো লাগে সেগুলো কিন্তু মোটামুটি আলোচনা শেষ। এরপর আমি বলছিলাম রেনেসাঁ হচ্ছে কয় প্রকার, রেনেসাঁ হচ্ছে সরি আমরা যদি একটু খেয়াল করি, রেনেসাঁ হচ্ছে 4টি পর্বে বিভক্ত করা হয়। এই 4টি পর্বের মধ্যে প্রথম পর্বে ছিল কি, প্রথম পর্বে আমরা যদি একটু দেখি, প্রথম পর্বে কি ছিল, দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড, এটা হচ্ছে 1558 থেকে কত সাল থেকে, 1558 থেকে 1603। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে কত সাল পর্যন্ত ছিল, এখানে যদি আমরা একটু ভালো করে দেখি 5 হাতে মার 1 6, অর্থাৎ হচ্ছে 45 বছর। এটা টোটাল কত ছিল, টোটাল হচ্ছে 45 বছর। অর্থাৎ এলিজাবেথিয়ান পিরিয়ডে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে বুঝতে পারবো
আমরা একটু একটা মিনিট ওয়েট করব, সকলে একটু খেয়াল করি। ওকে, এখন এই এলিজাবেথান পিরিয়ডে আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে এখানে বুঝতে পারবো যে এলিজাবেথান পিরিয়ডে আমরা প্রায় 17টা রাইটারের নাম পেয়েছি, অর্থাৎ 17 জনকে পেয়েছি। এলিজাবেথান পিরিয়ডে কতজনকে পেয়েছি? 17 জনকে পেয়েছি। এই নামগুলো জাস্ট একবার দেখে নিব, এখানে কোনো কাজ নাই, সাল দেখার দরকার নাই। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ক্রিস্টোফার মার্লে এবং হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এখান থেকে যে দুইজনের নাম থেকে বারবার প্রশ্ন আসে সেটা হচ্ছে ক্রিস্টোফার মার্লে, আর একটা হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ার। এখন এই ক্রিস্টোফার মার্লে এবং উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আগে মূলত আমাদের প্রথম আলোচনা হচ্ছে কি, আমাদের প্রথম আলোচনা যদি আমি একটু দেখি যে এলিজাবেথান পিরিয়ডের কিছু আমরা সারসংক্ষেপ জেনে নিই। আমরা যদি একটু ভালো করে দেখি, আমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করি, এলিজাবেথান পিরিয়ডে কিছু বিষয় আছে, কিছু বিষয় লক্ষণীয়। সেই লক্ষণীয় বিষয়গুলো কি আমরা এই জিনিসগুলো আগে আলোচনা করব। এখন এই এলিজাবেথান পিরিয়ডে আমাদের প্রথম যে বিষয়টা, এটা একটা স্বর্ণময় ইতিহাস। এটা যদি আমরা একটু বলি যে এটা কি, এটা মূলত একটা স্বর্ণময় ইতিহাস, স্বর্ণময় ইতিহাস। এই এই এলিজাবেথ পিরিয়ডে কবিতা এবং নাটক, কি বললাম যে কবিতা এবং নাটক, কবিতা এবং নাটক আমরা যদি একটু দেখি যে স্বর্ণময় ইতিহাস অথবা এলিজাবেথান পিরিয়ডে কবিতা এবং নাটক বিশেষভাবে উল্লেখ ছিল। কি ছিল? বিশেষভাবে উল্লেখ ছিল। শুধু কবিতা নয়, সাথে সাথে আমরা যদি একটু বলি উপন্যাস, প্রবন্ধ, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনামূলক সাহিত্য, সমালোচনামূলক সাহিত্য। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে এটা হচ্ছে আমাদের, যদি আমরা একটু প্রথমে খেয়াল করি যে আমাদের এলিজাবেথান পিরিয়ডে, এই এলিজাবেথান পিরিয়ডে আমাদের কয়েকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে স্বর্ণময় ইতিহাস, কবিতা এবং নাটক। এটা কি খুবই উল্লেখযোগ্য ছিল। তবে এই সাহিত্যে উপন্যাস, প্রবন্ধ বা সমালোচনামূলক যে সাহিত্যগুলো ছিল এটাও কোনো অংশে কম ছিল না, তবে বেশি অংশটা কি ছিল? কবিতা এবং নাটক। এরপর আমরা যদি একটু খেয়াল করি এলিজাবেথান পিরিয়ডে একটা জিনিস হচ্ছে কুইন এলিজাবেথ। কি এটা? কুইন এলিজাবেথ, কুইন বলছে কুইন এলিজাবেথ 01, অর্থাৎ কুইন এলিজাবেথ 1 নাম্বার থেকে আমাদের মূলত কি হয়, এই রাজ্যের শুরু হয়। এবং এই রাজ্যকে কি বলা হয়? গোল্ডেন এজ বলা হয়। তাহলে এলিজাবেথ পিরিয়ডকে কি বলা হয়? গোল্ডেন এজ বলে। তবে এলিজাবেথান পিরিয়ডের প্রথম এবং থিম ছিল, প্রথম সামারি ছিল, সেটা হচ্ছে রিভেঞ্জ, অর্থাৎ কি নেওয়া? রিভেঞ্জ নেওয়া। এবং এই কি বলে এলিজাবেথান পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি একটা ট্র্যাজেডি ছিল। প্রথম যে ট্র্যাজেডি ছিল সেটা হচ্ছে বলছে গর্ভডিউক, অর্থাৎ প্রথম যে ট্র্যাজেডি ছিল সেটার নাম কি? ফার্স্ট ট্র্যাজেডির নাম হচ্ছে কি? গর্ভডিউক। এবং এটা লিখেছেন কে? থমাস স্যাকবিলি এবং হচ্ছে কি? থমাস নর্টন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলিজাবেথান পিরিয়ডে কিছু বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কি স্বর্ণময় ইতিহাস, এবং এই সময় কি কবিতা এবং নাটক খুব উল্লেখযোগ্য ছিল। তবে কোনো অংশে উপন্যাস, প্রবন্ধ, অন্যান্য যে সমালোচনামূলক যে সাহিত্য এটাও কোনো অংশে কম ছিল না। এবং এটার শুরু হচ্ছে কি কুইন এলিজাবেথ 1 দ্বারা। এবং এটার যে প্রথম থিম বা সামারি ছিল, এটা কি থিম অথবা সামারি ছিল, সেটা হচ্ছে রিভেঞ্জ। এবং এটার যে ফার্স্ট ট্র্যাজেডি এটার নাম হচ্ছে বলছে গর্ভডিউক, এবং এটা লিখেছেন কি? থমাস স্যাকবিলি এবং হচ্ছে থমাস নর্টন। এবং এই এলিজাবেথ কয়টা অংশে বিভক্ত ছিল? 2টা অংশে বিভক্ত ছিল। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। এখানে যদি আমি বলি, এখানে 2টা অংশে বিভক্ত ছিল। কয়টা অংশে বিভক্ত ছিল? 2টা। একটা হচ্ছে ক্যাথলিক পাপিস্ট, ক্যাথলিক পাপিস্ট, আর এটা ছিল কি প্রোটেস্ট্যান্ট। এখন এখানে বিষয়টা আছে, ক্যাথলিক পাপিস্ট মূলত হচ্ছে কি পোপের অনুসারী ছিল, পোপের অনুসারী ছিল, পোপের অনুসারী ছিল। আর এই যে প্রোটেস্ট্যান্ট এটা হচ্ছে মূলত কি এগেইনস্ট পোপ, অর্থাৎ পোপের বিরুদ্ধে ছিল, পোপের কি বিরুদ্ধে ছিল। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? আমরা এখানে দেখতে পেলাম এই এলিজাবেথান পিরিয়ড 2টা অংশে বিভক্ত ছিল। একটা হচ্ছে কি ক্যাথলিক বা পাপিস্ট, এটা হচ্ছে কি পোপের অনুসারী ছিল। আর এটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, সেটা হচ্ছে এগেইনস্ট পোপের বিরুদ্ধে, এটা হচ্ছে পোপের বিরুদ্ধে ছিল। অর্থাৎ 2 ক্যাটাগরির আমরা মানুষকে দেখতে পেরেছি। তবে এই এলিজাবেথান পিরিয়ডের যে শাসনকাল ছিল, আমরা শাসনকাল নিয়ে উল্লেখযোগ্য করব। তাহলে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা?
আচ্ছা, তো মাশাআল্লাহ ক্লিয়ার। তারপর আমরা যদি এখানে একটু দেখি, এলিজাবেথান পিরিয়ডের যে শাসকগণ ছিল তাদের হিস্ট্রি গুলো একটু আলোচনা করব। আমরা যদি প্রথমে দেখি হেনরি, অর্থাৎ হেনরি 7, তারপর আমরা যদি দেখি হেনরি 8, এরপরে আমরা দেখব এডওয়ার্ড বলছে 6, এরপরে আমরা যদি একটু খেয়াল করি এডওয়ার্ডের পরে এখানে হচ্ছে কুইন ম্যারি, অর্থাৎ কি বলছে কুইন ম্যারি সেটা। আর এরপরে আমরা যদি বলি কুইন এলিজাবেথ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 5 জন, হেনরি 7, তারপরে দেখতে পাচ্ছি হেনরি 8, এডওয়ার্ড 6, তারপর হচ্ছে কুইন ম্যারি, তারপরে হচ্ছে কুইন এলিজাবেথ। এখন এই জায়গাটাই মূলত যে থিমটা, এই জায়গায় মূলত যে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটা একটু ভালো মতো খেয়াল করি। তো এখন এই 5 জন শাসকের মধ্যে কে কোন ভাই ছিল এটা আমাদের জানা জরুরি না, এটা কিন্তু আমাদের মাস্ট জানা জরুরি। ওকে, তো আমরা একটু খেয়াল করব, সকলে একটু দেখার চেষ্টা করি, তাহলে একটু ভালো মতো বুঝতে পারবো, সকলে মনোযোগ দিয়ে খেয়াল করব। ওকে, তাহলে এখন এই জায়গায় উল্লেখযোগ্য বিষয় যেটা, এটা হচ্ছে হেনরি 7। হেনরি 7 বলছি কি, হেনরি 7 এর শাসনকাল ছিল, এটা শাসনকাল অত মনে রাখার দরকার নেই, তবে হেনরি যে 7 ছিল সেটা কে ছিল, দাদা ছিল। হেনরি 8 ছিল, সেটা কে ছিল, বাবা ছিল। কার বাবা ছিল, এলিজাবেথের বাবা ছিল। তাহলে আমরা কি বললাম, হেনরি 7 হচ্ছে কি হেনরি 7 হচ্ছে কি এলিজাবেথের হচ্ছে দাদা, হেনরি 8 হচ্ছে এলিজাবেথের বাবা। এরপর আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো এডওয়ার্ড 6 কি বলছে, এডওয়ার্ড 6 এটা কে ছিল, এই এডওয়ার্ড 6 ছিল হচ্ছে কি এলিজাবেথের কি সৎ ভাই, এলিজাবেথের কি সৎ ভাই। আর হচ্ছে কুইন ম্যারি ছিল এলিজাবেথের হচ্ছে সৎ বোন, এলিজাবেথের কি সৎ বোন। তাহলে আমরা কি বললাম, কুইন ম্যারি কে ছিল, এলিজাবেথের সৎ বোন। তবে এখানে একটা ফ্যাক্ট আছে, এখানে যদি আমি যে জিনিসটা খেয়াল করাবো সেই জিনিসটা একটু ভালো মতো যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কি যে এলিজাবেথের যে সৎ বোন ছিল যে ক্যাথরিনের একমাত্র কন্যা। তাহলে কি বলছে, ক্যাথরিনের কি একমাত্র কন্যা। এই যে এডওয়ার্ড, আমরা যদি একটু দেখি যে কুইন ম্যারি ছিল কি, যে কুইন ম্যারি এখানে ছিল কি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি ক্যাথরিনের একমাত্র কন্যা, ক্যাথরিনের একমাত্র, এগুলো একটু ইনফরমেশন গুলো মাথায় রাখবো, ক্যাথরিনের একমাত্র কন্যা, ক্যাথরিনের একমাত্র কন্যা। এরপরে দেখতে পাচ্ছি কুইন ম্যারি। এখন কুইন ম্যারিটা কি, এই কুইন ম্যারি যদি আমরা একটু ভালো করে খেয়াল করি যে আচ্ছা এই ক্যাথরিনের একমাত্র কন্যাই ছিল হচ্ছে কি, যে তার হচ্ছে কি কুইন ম্যারি ছিল। আর কুইন এলিজাবেথ, এখানে যদি আমরা একটু খেয়াল করি যে কুইন এলিজাবেথটা আসলে মূলত কি, এটা মূলত আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে এখানে বুঝতে পারবো এটা কিন্তু সর্বশেষ ভাবে ছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের শাসক ছিল 5টা, কে কোনটা আমাদের জাস্ট এটা দেখার ছিল। এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে আর সমস্যা থাকার কথা না। তো আমরা শাসনকাল দেখে ফেলাম, এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। এই পরবর্তীতে যদি আমরা একটু দেখি তাহলে একটু বাস্তব বুঝতে পারবো যে মেটাফিজিক্যাল পয়েন্ট এটা আসলে কি। এই যে মেটাফিজিক্যাল পয়েন্ট এটা আসলে মূলত কি, এটা আমাদের একটু জানা দরকার। আমরা যদি একটু আলোচনা করি যে মেটাফিজিক্যাল পয়েন্টের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে, এটা হচ্ছে দার্শনিক কবি গোষ্ঠী। এটা মনোযোগ দিয়ে খেয়াল করি, মেটাফিজিক্যাল পয়েন্টস হচ্ছে কি দার্শনিক কবি গোষ্ঠী। অর্থাৎ এদেরকে কেন বলা হতো, এদেরকে ব্যঙ্গ করা হতো, কি করা হতো, ব্যঙ্গ। এখন এই যে ব্যঙ্গ কেন করা হতো এটা একটা মুখ্য বিষয়। ব্যঙ্গ যে করা হতো এটা কেন করা হতো, একটা জিনিস মাথায় রাখবো যে এই মেটাফিজিক্যাল পয়েন্ট মানে দার্শনিক কবি গোষ্ঠী, এগুলোকে এটা কেন বলা হতো, এটা বলার কারণ হচ্ছে এরা মূলত দার্শনিক ছিলেন না। কি ছিলেন না, এই কবিগুলো দার্শনিক ছিলেন না, দার্শনিক ছিলেন না। আবার বলছি এই কবিগুলো কি দার্শনিক ছিলেন না, তবে এরা কি করতো, ভান করতো। কি বললাম যে মেটাফিজিক্যাল পয়েন্ট যে যারা ছিল এরা মূলত কি করতো, ভান করতো। ভান মিন্স আমরা যদি একটু বোঝাই অর্থাৎ অভিনয় করতো, অর্থাৎ এদের যে দার্শনিক হওয়ার সেটার কোনো যোগ্যতা ছিল না, তারা কি করতো, ভান করতো। তবে এদের একটা জিনিস আসছিল সেটা হচ্ছে কি, তারা মানে এমন সব কথাবার্তা বলতো যে বড় বড় কথা বলতো, গলা ভরা কথা ছিল, কিন্তু আসলে তাদেরকে যে অনেকটা কি ছিল যে তাদের এই বিষয়ে কোনো একটা জ্ঞান ছিল না, কিন্তু তারা অন্যান্য বিষয়ে দক্ষ ছিল। কি ছিল, অন্যান্য বিষয়ে
অন্যান্য বিষয়ে দক্ষ ছিলেন, যার কারণে এই অন্যান্য বিষয়ে দক্ষ থাকার কারণে যে এই যে এখানে যখন আসে তখন এটাকে তারা কি করতো, তারা এমন সব কি চমক সৃষ্টি করতো, এমন সব শব্দ দেখাতো যেটাতে মানুষজন মনে করতো যে এরা কি যে কতই না দার্শনিক, এদের মধ্যে কতই কিছু আছে, বাট এরা কিন্তু আসলে এই বিষয়টা ছিল না। এই জন্য এদেরকে কি বলা হয়, ম্যাটাফিজিক্যাল পয়েন্ট। এই ম্যাটাফিজিক্যাল পয়েন্টের আমরা যদি একটু খেয়াল করি, মূলত প্রতিষ্ঠাতা ছিল জন ডান। প্রতিষ্ঠাতা কে ছিল, প্রতিষ্ঠাতা ছিল জন ডান। এখন এই যে প্রতিষ্ঠাতা ছিল যে জন ডান, এখন এটাকে মূলত প্রথম ইউজ করে কে, এটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে ড্রাইভেন। বলছে জনসন অথবা ড্রাইভেন। তাহলে এই যে জনসন বা ড্রাইভেন হচ্ছে কি ইউজ করে, প্রথম শব্দ ব্যবহার করে, প্রথম শব্দ ব্যবহার করে। তাহলে আমরা কি বললাম যে এই যে জনসন বা ড্রাইভেন এরা প্রথম শব্দ ব্যবহার করেন, তবে প্রতিষ্ঠাতা ছিল কি জন ডান। প্রতিষ্ঠাতা কি ছিল কে, জন ডান। তবে এখন বিষয়টা হচ্ছে কি, একবার সহজ বাক্যে যদি বলি মেটাফিজিক্যাল পয়েন্ট কি, মেটাফিজিক্যাল পয়েন্ট যদি বলি এক কথায় দার্শনিক কবি গোষ্ঠী। এদেরকে ব্যঙ্গ করা বলা হতো এই জন্য তাদের মূলত দার্শনিক ছিলেন না, বাট এমন সব কিছু দেখান বাট মনে হতো যে তারা কতই না দার্শনিক। আরেকটা বিষয় যেটা আমরা যদি একটু খেয়াল করি, এই দার্শনিক কবি গোষ্ঠীর যে মেটাফিজিক্যাল পয়েন্ট কে করেছেন, প্রতিষ্ঠা হচ্ছে জন ডান। তবে প্রথম শব্দ ব্যবহার করেন জন ডান বা ড্রাইভেন। প্রথম শব্দ অর্থাৎ এই যে মেটাফিজিক্যাল পয়েন্ট যে ইউজ করে, প্রথম ইউজ করা হচ্ছে কি জন বলছে জন, বলছে ডন জন অথবা বলছে জনসন অথবা ড্রাইভেন। সকলে ক্লিয়ার কিনা একটু বলি, মেটাফিজিক্যাল পয়েন্টটা কি এটা ক্লিয়ার কিনা? ওকে ক্লিয়ার ভাই, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু মেটাফিজিক্যাল পয়েন্ট আশা করি এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখন এই মেটাফিজিক্যাল পয়েন্টের মধ্যে আমরা কিছু জিনিস খেয়াল করব, একটু ভালো করে দেখি। এই মেটাফিজিক্যাল পয়েন্টে কয়েকজন লেখক ছিল, কি বললাম কয়েকজন রাইটার ছিল, কয়েকজন কবি ছিল। সেই কবিদের নাম হচ্ছে কি জর্জ হারবার্ট, জন ডন্নে, অ্যান্ড্রু মার্ভেল, হেনরি বলছে ভগান, বলছে রিচার্ড ক্রাশ, বলছে আব্রাহাম কাউলি। এখন এই যে এই জায়গাগুলো দেখি যে মেটাফিজিক্যাল পয়েন্টের নাম হচ্ছে কয়টা, ছয়টা। এখন এই মেটাফিজিক্যাল পয়েন্ট যে ছয়টা ছিল এদেরকে মনে রাখবো কিভাবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। আমি একটা টেকনিক বের করেছি, এইচডি মুভি সিসি, কি বললাম এইচডি মুভি সিসি। তাহলে এখানে একটু আলোচনা করব এইচডি মুভি সিসি। এইচ তে হচ্ছে কি, এইচ তে হচ্ছে হারবার্ট, এইচ তে হচ্ছে হারবার্ট, আর ডি তে হচ্ছে ডন্নে। তাহলে কি বললাম, এইচ তে হচ্ছে হারবার্ট, ডি তে ডন্নে। তারপরে আমরা যদি বলি এই যে এম তে, এম তে কি, এম তে হচ্ছে মার্ভেল, এম তে হচ্ছে মার্বেল, আর বি তে হচ্ছে, বি তে হচ্ছে কি ভাওগান। আরেকটা যেটা বলছে সিসি মানে কি, যে বলছে কাশা, আর একটা হচ্ছে কাউলি। অর্থাৎ এইচ টি মুভি সিসি, এইচ তে হারবার্ট, ডি তে ডন্নে, এম তে মার্বেল, বি তে হচ্ছে ভাওগান, আর হচ্ছে সি তে হচ্ছে ক্রাশা, ডি সি তে হচ্ছে কাউলি। অর্থাৎ আমরা এখানে যে ওয়ার্ড গুলো ইউজ করতেছি এটাকে জাস্ট এইচ টি মুভি সিসি, এইচ ডি মুভি সিসি বলে এটা কিন্তু মনে রাখতে পারবো। কনসেপ্ট ক্লিয়ার কিনা? ওকে, এরপরে আমরা যে বিষয়টা মাথায় রাখবো, তাহলে আমরা কিছু জিনিস মনে রাখা দরকার যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কিছু যে প্রশ্নগুলো এই যেগুলো যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে এখানে আনসার করতে পারবো। এখানে বলছে হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। অর্থাৎ ইংরেজি লিটারেচারে গোল্ডেন এজটা কোনটা ছিল, ভিক্টোরিয়ান এজ, তারপর হচ্ছে 18th সেঞ্চুরি, দ্য রেস্টোরিয়ান বলছে রেস্টোরেশন পিরিয়ড এজ, দ্য এলিজাবেথ বলছে ওয়ান এজ। এখন বলি কোনটা আনসার হবে।
ওকে, একটু কমেন্ট করি ঝটপট। বলছে হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ, কোনটা ছিল? গোল্ডেন এজ কোনটা ছিল? ঘোড়ার ডিম। সাউন্ড ক্লিয়ার এখন? এখন সাউন্ড ক্লিয়ার? ওকে, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আছে, এলিজাবেথান ট্র্যাজেডি ইজ ইন্টার্ড ওয়ান, যে এলিজাবেথান ট্র্যাজেডির মানে প্রবেশ বা যাত্রা বা থিম বা মূল থিম অথবা সামারি, এটা মূলত কি ছিল? রিভেঞ্জ, নেচার, লাভ, ওয়ার? একটু কমেন্ট করি। এক্স্যাক্টলি আমরা বলতে পারি মূল সামারি বা মূল থিম ছিল হচ্ছে রিভেঞ্জ। এরপর আমরা যদি একটু খেয়াল করি, ভয়েস শোনা যায় ক্লিয়ারলি? ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছি? ভয়েস ঠিকঠাক শোনা যায়? ওকে, আচ্ছা এখন এই জায়গাটা যে জিনিসটা খেয়াল করব, ওকে এখন আমাকে এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস মানে কি? বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিমত্তা, বুদ্ধি। এখন এখানে একটু ভালো করে খেয়াল করবো, বিশ্ববিদ্যালয়ের বুদ্ধি। এখন এখানে যে বিষয়টা হচ্ছে যে এখানকার মেইন ফ্যাক্ট যেটা হচ্ছে যে আমাদের ওই সময়, বর্তমান সময়ে যেমন আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় বলি, ঠিক অনুরূপ ভাবে আমরা যদি একটু আলোচনা করি, যে আমরা জানি ক্যামব্রিজ, কি বললাম, ক্যামব্রিজ এবং ক্যামব্রিজ এবং অক্সফোর্ড যে ইউনিভার্সিটির যে স্টুডেন্ট গুলো ছিল, তারা মূলত তাদের কি বলা হয়? উইটি স্টুডেন্ট। অর্থাৎ যে ক্যামব্রিজ এবং বিশ্ববিদ্যালয়ের আর শিক্ষার্থীদের কি বলা হতো? যে অনেক বুদ্ধিমত্তার অধিকারী, তাদের অনেক বুদ্ধি আছে। তো এই তারা কি ছিল? ইয়ং ড্রামাটিস্ট, কি বলছো? তরুণ বলছে তরুণ নাট্যকার ছিল, এবং তারা কি করতো? তারা ড্রামা বা প্লে অর্থাৎ নাটক লিখতেন। তাহলে কি বললাম? যে আমাদের ইউনিভার্সিটি উইটস এর যে স্টুডেন্ট ছিল সেটা হচ্ছে কি ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের স্টুডেন্ট গুলো কি খুবই কি ছিল? যে খুবই বুদ্ধিমত্তার অধিকারী ছিল, এবং তারা তরুণ নাট্যকার ছিল, এবং তারা কি প্লেস এবং ড্রামাস বলছে নাটক লিখতেন। এরপরে আমরা যদি একটু বলি এই ইউনিভার্সিটি উইটস এ যারা যারা ছিলেন তাদের নামগুলো একটু দেখার চেষ্টা করব। তারা ছিলেন কি? ক্রিস্টোফার মার্লে, থমাস কিড, বলছে থমাস নাশে, বলছে রবার্ট গ্রিন, জন লিলি, জর্জ পিলি, তারপর হচ্ছে থমাস লস। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, দ্য ইউনিভার্সিটি উইটস এবং অর্থাৎ কতজন? এখানে হচ্ছে 7 জন স্টুডেন্ট ছিল। এটাকে এখন এই 7 জনকে মনে রাখার জন্য আমি একটা টেকনিক দিচ্ছি, সকলে একটু খেয়াল করি। প্রথমে বলবো পিলি, এরপরে বলবো লিলি, এরপরে বলবো গ্রিন। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, বলছে লিলি পিলি গ্রিন, আমরা যদি একটু দেখি লিলি পিলি গ্রিন, বলছে লিলি পিলি গ্রিন, তারপরে ছন্দটা আসবে হচ্ছে কি
নাসা কিড মারলো, নাসা কিড মারলো, তারপর শেষে বলবো লজ। এখন এটা একটা ছন্দর টেক, হ্যাঁ, এই ছন্দটা মনে, লিলি পিলিগ্রিন, নাসা কিড মারলো লজ, নাসা কিড মারলো জজ, এটা একটা ছন্দ, বারবার কয়েকবার পড়লে অটোমেটিক মনে আসবে। যেমন আমি বললাম যে লিলি পিলিগ্রিন, নাসা কিড মারলো লজ, অর্থাৎ এটার সাথে একটা কি ছন্দ মিলন আছে, ছন্দ মিলন আছে, যে কেউ কয়েকবার পড়লে এটা মনে রাখতে পারবে। লিলি পিলিগ্রিন, নাসা কিড মারলো লজ, নাসা কয়েকবার পড়লে মনে রাখতে পারবে, বুঝছে, নাসা কিড মারলো লজ। তাহলে আমরা ইউনিভার্সিটি উইটের স্টুডেন্ট কোথাকার বুদ্ধিমত্তা ছিল, তারা কি ছিল, এবং তারা যে কয়েকজন, আমরা সেই নামগুলো কিন্তু দেখে ফেললাম। এরপর আমরা যদি একটু খেয়াল করি এই ইউনিভার্সিটি উইটস এর কয়েকজন যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি, দেখে ফেললাম। এরপর আমরা যদি একটু খেয়াল করি এই ইউনিভার্সিটি উইটস এর কয়েকজন যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, এখানকার একটা প্রশ্ন এসেছে, এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, এখানকার একটা প্রশ্ন এসেছে, এখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, যে বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং আর ইউনিভার্সিটি উইটস, অর্থাৎ হুইচ অফ দ্য ফ্লোয়িং আর ইউনিভার্সিটি উইট, অর্থাৎ ইউনিভার্সিটি উইটস এর যে কারা এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি জন গ্রোয়ার, রবার্ট পিল, তারপর জন স্কেলটন, থমাস লস, তারপর আমরা দেখতে পাচ্ছি জন লিলি, রবার্ট গ্রিন, জন ডর্নে, থমাস নাসে। এখন আমরা একটু কমেন্ট করব এটার আনসার কি হবে, আমরা একটু সকলে একটু কমেন্ট করবো এটার আনসার কি হবে। সকলে একটু কমেন্ট করি। আমরা বলছিলাম গ্রিন লিলি পিলি, কি বলছিলাম, গ্রিন লিলি পিলি, নাসা কিড মারলো লজ, গ্রিন বলছে, কি বলছে, গ্রিন লিলি পিলি, নাসা কিড মারলো লজ। এখন এই কয়েকটার মধ্যে কারা কারা আছে, এখানে দেখতে পাচ্ছি কি জন গ্রোয়ার, তার মানে এ নাম্বার হবে না, বি নাম্বার জন স্কেলটন আছে, সো বি নাম্বারটা হবে না, কারণ থমাস লস ছিল কিন্তু স্কেলটন ছিল না। জন লিলি বা রবার্ট গ্রিন, সি নাম্বারটা হবে। ডি নাম্বার যদি একটু খেয়াল করি জন ডর্নি অথবা থমাস নাসা, এটা आंसर একটু বলি। এখন এখানে কিন্তু জন ডর্নে ছিল না, সো এটা आंसर বাদ, তাহলে এটা হচ্ছে বিষয়। তাই এই বিষয়গুলো মাথায় রাখা উচিত যে কোন প্রশ্নগুলোর নামগুলো দেখা উচিত, কোনগুলো দেখা উচিত, জাস্ট একটু মনে রাখলে, ছন্দ দিয়ে মনে রাখলেই आंसर গুলো করতে পারা যাবে। তাহলে এভাবে কিন্তু আমাদের आंसर গুলো খুব ইজিলি মনে রাখতে পারবো আশা করি। তো আমাদের একটা জিনিস মাথায় রাখবো, যে একটা জিনিস খেয়াল করব, যে আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে মেইনলি যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমাদের রেনেসাঁ নিয়ে কথাবার্তা বলছিলাম। এই রেনেসাঁর মধ্যে আমাদের আরেকটা আলোচনা আছে শেক্সপিয়ার এবং কে, যে শেক্সপিয়ার এবং হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি আমাদের কিন্তু আলোচনা আরো বেড়ে যাবে। শেক্সপিয়ার নিয়ে একটু ভালো মতো কথা বলবো, তারপর এখানে আরো অনেক প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আমরা খুব সুন্দর মতো আলোচনা করব নেক্সট ক্লাসে। অর্থাৎ শেক্সপিয়ার নিয়ে প্রশ্ন অলমোস্ট প্রশ্ন হয় বিগত বছরের প্রশ্ন থেকে সব, এটা নিয়ে আমরা আজকের ক্লাসে রাখবো না, আগামী কালকের ক্লাসে দেব। আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে মেইনলি যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমাদের রেনেসাঁ নিয়ে কথাবার্তা বলছিলাম। এই রেনেসাঁর মধ্যে আমাদের আরেকটা আলোচনা আছে শেক্সপিয়ার এবং কে, যে শেক্সপিয়ার এবং হচ্ছে আমরা যদি খেয়াল করি আমাদের আলোচনা আরো বেড়ে যাবে, শেক্সপিয়ার নিয়ে একটু ভালো কথা বলবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, যেহেতু আজকে আমরা একটু লেট করে ফেলছি, ইনশাআল্লাহ আগামী ক্লাসগুলো ঠিকঠাক মতোই হবে ইনশাআল্লাহ। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, দেখা যাচ্ছে আমার ক্লাসের টাইমগুলোতে দেখি বিদ্যুৎ থাকে না, এই সমস্যা সেই সমস্যা। আজকের যেমন হচ্ছে টাইম কিন্তু রাইট টাইম, কিন্তু স্টুডিওতে দেখা যাচ্ছে মানে
লাইটিং ব্যাটারি অটোমেটিক আসতেছিল না, হয়তোবা তোমরা প্রথম যে লাইভটা দেখছো ওটাতে কিন্তু ওই লাইভটাতে আপনারা দেখলে কিন্তু পারবেন যে আসলে কোন জিনিসগুলো ভুলগুলো সমস্যাগুলো বারবার হচ্ছিল। সো আশা করি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের পরবর্তী ক্লাসগুলো ইনশাআল্লাহ সঠিক সময় হবে। এই বলে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই সমস্যা সেই সমস্যা আজকে যেমন আছে আচ্ছা আমি একটা কথা বলি, হ্যাঁ রাতে নিলে ভালো হয় সেটাও জানি, বাট এখন তো রোজার মাস, তো রোজার মাসে আসলে টাইম মেনটেনটা খুব জটিল একটা ব্যাপার। বাট আমরা রোজার রোজা তো প্রায় শেষ, আর হয়তো বা সামনে হয়তো আর একটা ক্লাস পাবে ইংরেজির। এরপরের ক্লাসগুলো আমরা কি করব, আমরা ক্লাসগুলো কিন্তু ওই যে আমরা সন্ধ্যায় নিতাম, সন্ধ্যায় নিব। আশা আশা জি বলেন, আপনি কি জি কি বলতে চাচ্ছেন বলেন। না আসলে এখন পর্যন্ত প্রাইমারিতে একটু ঝামেলা হয়, কিন্তু অন্যান্য এক্সাম গুলোতে খুব একটা ঝামেলা দেখিনি এখন পর্যন্ত, এগুলো মোটামুটি ঠিকঠাক মতোই হয়। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি কি করা যায়। এখন আমি এখানে একটা জিনিস বলি, একটু কথা বলি, হ্যাঁ একটু আলোচনা করি, তাহলে একটু ভালো মতো বুঝতে পারবো। এখানে আমি একটু ভালো মতো একটু দেখেন, একটু মতো খেয়াল করে, এই যে ভাগ্য যারা বলে না, আসলে ভাগ্যটা কি? ভাগ্যটা হচ্ছে একটা পরিশ্রমের ফসল। এখন এই ভাগ্যের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। এক হচ্ছে আমরা অনেকেই মনে করি যে আসলে আমার এটা কেন হচ্ছে না, বা আমার ওটা কেন হলো না। এখন এখানকার তফাৎটা হচ্ছে যে আমাকে এটা সবসময় ভাগ্যকে মনে রাখতে হবে, ভাগ্যকে স্মরণ করতে হবে যে আসলে কি হতে পারে সামনে, এটা তো আসলে বলা যায় না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, নিজেদের চেষ্টা কমতি রাখা যাবে না। ভাগ্য কি হবে না হবে এটা নিয়ে ভাবার কোনো কিছু দরকার নাই, বাট বর্তমান থেকে এখন কি করণীয় এই জিনিসটা চিন্তা করতে হবে। কি করতে হবে? চিন্তা করতে হবে করণীয়। এরপর আসে পরিস্থিতি, যেমন প্রাইমারির একটা বিষয় নিয়ে আমরা যদি একটু খেয়াল করি, যে প্রাইমারি একটা ব্যাপার আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু এটাতে হয়ে গেল, এত চেষ্টা পরিশ্রম করার পরে তাতে কিন্তু যথেষ্ট পরিমাণ একটা কষ্ট থেকে গেল। এখন এই পরিস্থিতি এখন কেমন হবে এটা আসলে তো না, এমনও হতে পারে আমি আপনি সকলেই মারা যেতে পারি, তারপরেও কিন্তু আমরা দুনিয়ার জন্য কাজ করে যাচ্ছি। তারপরও আমরা কিন্তু এই পরিস্থিতি আসলে কেমন হবে এটা বলা যায় না, বাট পরিশ্রম চালিয়ে যেতে হবে। আরেকটা হচ্ছে কি, সর্বশেষ কথা হচ্ছে চেষ্টা, এবং সর্বদিকের কথা হচ্ছে চেষ্টা। চেষ্টা করে যাবেন, বাকিটা আল্লাহ ভরসা, হলে আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, বাট আপনার চেষ্টা রাখেন, একটা না এক পথ ঠিকই বেরিয়ে আসবে। আমি এতটুকু ভরসা করি এবং আশা করি আপনারা ভরসা পাবেন। বাট নিজের চেষ্টা করে যান, আল্লাহ দেখবেন কোথাও না কোথাও আপনার এই চেষ্টার সম্মানটা দিবে। বাট এটা নিয়ে ভয় পাওয়ার হবে না। আসলে কি হবে না হবে এটা নিয়ে ভয়ের কোনো রিজন দেখি না, বা কোনো কারণ দেখি না। নিজের উপর কনফিডেন্স নিয়ে চেষ্টা করুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, আশা করি আপনার অ্যান্সারটা আপনি পেয়ে গিয়েছেন। আর ইনশাল্লাহ ঠিক আছে, আমরা আসলে কি বলবো, আসলে সবকিছু মিলাই একটু ঝামেলা হচ্ছে। তো বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ ঠিকঠাক হবে। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।